মমতা ব্যানার্জি বা অভিষেক ভাই এদের নিয়ে মনোমালিন্য নেই, ছোটখাটো ব্যাপার নিয়ে থাকে। এটা যতটা নিজেদের মধ্যে মিলিয়ে নেওয়া যায় তত ভালো। বিজেপি এটা থাকবে না। মানুষ কিভাবে ওদের তারাই দেখে নেবে। আগে বাংলা থেকে তাড়াবো, তারপর দিল্লি থেকে অটোমেটিক এই সুটটা বেঁধে দেওয়া যাবে। আর বাংলা তো লিডারশিপের একটা মেন জায়গা, স্বাধীনতার সময় বাংলার জন্য মেন লিডারশিপের জায়গা। বাংলাই বেঁধে দেবে দিল্লি থেকে ওদের কিভাবে যেতে হবে। চমক এমনি যেতে দিন 3 মাসে আরো দেখবেন কত চমক আসবে। আর এসআইআরটা তো মানুষ বিরোধী, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করা একটা চক্রান্ত। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওরা অনেক চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি মমতা ব্যানার্জির দৃঢ় লড়াইয়ে সেটা খুব একটা সফল হয়েছে বলে আমাদের মনে হয় না। তা আবার মনে হয় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসই থাকবে শুধু না, মানে যতটা বেশি পাওয়া যায় রেকর্ড মার্জিনে সব কিছুতেই জিতবে। এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গে বিজেপি সিট 30-এর তলায় চলে যাওয়া উচিত। যদি বেশি পায় আমরা খুব অবাক হবো, যেটা ভাবতে হচ্ছে সেটা ভুল হচ্ছে আমাদের কোথাও। কিন্তু আমি এটা বলতে পারি ওদের কোনো সিট কনফার্মেশন একটা সিটেও বলতে পারে না এই সিটে আমরা জিতবো, কেন ওরা মানুষ থেকে পুরো বিচ্ছিন্ন। খালি ওই গভর্নমেন্টের বিভিন্ন স্টিম রোলার চালিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা যায়, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না। ওরা এটা বলে মমতা ব্যানার্জি একদিকে মানুষকে রক্ষা করছে, গণতান্ত্রিক ব্যবস্থাটাকে বাঁচাবার চেষ্টা করছে, মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে, আর ওরা উল্টো দিকে ধ্বংস করছে, লুকিয়ে বেড়াচ্ছে। আমি তো কোনো বিজেপি কর্মী দেখছি না। এই যে সিপিএম থেকে যারা আসছে, যারা বুঝতে পারছে যে মমতা ব্যানার্জি ভালো কাজ করছে, সবসময় ভালো কাজে স্বাগত জানানো উচিত। আমি কখনো অনেকে দেখবেন আমার দলে কেউ ওই তো ধান্দার জন্য আসছে, আমি মনে করি না। দেখুন যারা বিজেপি করতো তারাও তো বুঝতে পারছে যে কার জন্য একটা ইমোশনে, ধরুন ওদের সংগঠন পশ্চিমবঙ্গে কখনোই ছিল না, ম্যাক্সিমাম ওরা একটা ইমোশনে পেয়ে গেছিল। তো এটা বোঝা যাচ্ছে সব জায়গায় যে এসে আরে পুরো মানুষ বিরোধী একটা কাজ। ভোটার লিস্টে এর আগেও কাজ হচ্ছে, নাম আর অন্য নামে ছিল। প্রত্যেক 10 বছর তো সেন্সার হতো, ভোট যারা ছিল তারা আছে। এই লেট দেখবে 10 বছরে কিছু মানুষ মারা যায়, কিছু মানুষ এপার থেকে ওপারে চলে যায়, এই দিক থেকে ওদিক চলে, তাদের ভোট চেঞ্জ হয়। এটা আমরা ন্যাচারাল এতে বলি, একটা 20% ভোট এরকম হয়। আমরা তো ভোট করি জানি। আইন হচ্ছে বিএলএ একটা বলছে ছিল, এটা অফিসিয়ালি এলাও প্রত্যেকটা পার্টি, এটা বিজেপি যেতে হয়, কিন্তু বিজেপি লোক নেই। আমরা হেল্প করছি, আমরা আছি, ওরা তো নেই। আপনি যদি এজেন্ট না দিতে সেটা আপনার কাজ। আমাদের ছিল প্রত্যেকটা পার্টে, বিএলও আসেনি, কিন্তু আমাদের ছেলেরা সব ছিল। আর ওরা যে পৌঁছাতে পারে, ধরুন আপনাকে 2 দিন টাইম দিয়েছে, 1000টা ভোটারদের বাড়িতে যেতে হবে আপনাকে। আপনি জানবেনই না আপনি কোথায় কি করে, কোন গলির ভেতর একই রাস্তা, একটা পিছন দিয়ে ঢুকতে হবে, একটা সামনে দিয়ে দুটো অ্যাড্রেস। আমাদের ছেলেরা লোকাল যারা দীর্ঘদিন ধরে পার্টি করে এই এলাকায়, তারা এগুলো জানে, ওগুলো জানেন। ছাব্বিশের লড়াই বাংলা বাঙালির লড়াই, গুজরাটিদের বিরুদ্ধে লড়াই। 26-এর লড়াই নেতাজি সুভাষ বোসের অস্মিতার সাথে নরেন্দ্র মোদীর অভ্যন্তরের লড়াই। 26-এর লড়াই বিনয় বাদল দীনেশের আত্মত্যাগের সাথে অমিত শাহ অহংকারের লড়াই। 26-এর লড়াই বাঙালির সাথে গুজরাটির লড়াই। 26-এর লড়াই রবীন্দ্রনাথকে অস্মিতাকে রক্ষা করার লড়াই। 26-এর লড়াই জনগণকে বাঁচিয়ে রাখার লড়াই। 26-এর লড়াই বন্দে মাতরমের প্রজাকে রক্ষা করার লড়াই। 26-এর লড়াই বাংলা এবং বাঙালির অহমিক এবং অস্তিত্বের লড়াই। 26-এর লড়াই আন্দামান সেলুলারের ছেলে বন্দী থাকা 592 এর মধ্যে 395 বাঙালি শহীদের লড়াই। 26-এর লড়াই বীর সাভারকারের ভীরুতার বিরুদ্ধে ক্ষুদিরাম বোসের সাহসিকতার লড়াই। 26-এর লড়াই গুজরাটি নরেন্দ্র মোদী আর অমিত শাহর বিরুদ্ধে বাংলার চিত্তরঞ্জন দাসের লড়াই। 26-এর লড়াই মোদীর অহংকারের বিরুদ্ধে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। তাই এই লড়াই শুধু
কোন রাজনৈতিক দলের লড়াই নয়, এ লড়াই বাংলা এবং বাঙালির লড়াই। মাগো আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, শত্রু এলে অস্ত্র তুলে ধরতে জানি, তোর ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर की पहले खुदा अपनी बंदे से पूछे बता तेरा रजा क्या है, हमारी एक ही रजा है, 26 में मोदी को फिर से गुजरात लौटाना है, फिर से गुजरात लौटाना है। ভারতবর্ষের সংবিধানে কেন্দ্রীয় সরকারের এখতিয়ার নেই নির্বাচন কমিশনকে পরিচালনা করার, তার কারণ নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র সংস্থা। আজকে ভারতবর্ষে সাংবাদিকরা আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনাদের লিখতে হবে নির্বাচন কমিশন বিজেপির দ্বারা আক্রান্ত, তাই ভারতের সংবিধান আজকে আক্রান্ত, ভারতের সংবিধান আজকে আক্রান্ত। ভাবছে এসআইআর করে 63 লক্ষ নাম বাদ দেবে, আরো 40 লাখ নাম ঠিক হবে, বিচারপতিরা ঠিক করবেন। মাইক্রো অবজারভার ইয়ারের সাথে বসে আমি বলি জয় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের গিয়ে শেষ 50 বছরে একজন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন, স্যার সবাই তো আমরা আইনজীবীরা মাই লর্ড বলি, আমি হাইকোর্টে রেগুলার প্র্যাকটিস করি, আমরা বলি মাই লর্ড। বলেছেন স্যার প্লিজ প্রোটেক্ট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, প্রোটেক্ট বেঙ্গল, প্রোটেক্ট বেঙ্গল, বাংলার কথা বলেছেন। আর আমি আজকে সাংবাদিকদের বলে যাই, যাদের কলমের জোর আছে তারা কালকে লিখবেন बंगाल की हर कंकर कंकर पे शंकर रहता है, बंगाल की हर कंकर कंकर पे शंकर रहता है, बंगाल की हर नदी में गंगा बहती है, और बंगाल की और औरत की दिल में ममता बसती है, ममता बसती है, ममता बसती है। 26 লড়াই মহুয়া গো, আমি মহুয়ার লোক না আমি এক্সেল লোক, আমি ওয়াই এর লোক না আমি জেড এর লোক, তার লড়াই নয়। সময় কলকাতার ছাত্র পরিষদ সভাপতি ছিলাম মধ্য কলকাতার। আমি আজকে বলছি এই ন্যারেটিভ আমি কখনো দেখিনি। সেটা হচ্ছে হিন্দু না মুসলমান, হিন্দুস্তান না পাকিস্তান, শ্মশান না কবরস্থান, আর তার থেকে বড় কথা যে ওরা না একটা সম্প্রদায় অনেকটা বেশি হয়ে গেছে, ওদেরকে এবার ছেটে নামাতে হবে। আর নির্মলদা যেটা বললো সেটা আমি আরেকটু বিস্তারিতভাবে বলি। ভারতবর্ষে এই মুহূর্তে 1,40,00,000 মানুষ বসবাস করে, তার মধ্যে 11,48,000 মানুষ, 140 কোটি মানুষ বসবাস করে, তার মধ্যে 111,48,000 মানুষ হিন্দু, 82% হচ্ছে হিন্দু, তার 15% রয়েছে মুসলমান, তাছাড়া রয়েছে শিখ, রয়েছে ঈসাই, রয়েছে খ্রিস্টান, রয়েছে, এরা অনেকে রয়েছে। তাহলে কি করে হিন্দু ক্ষেত্রে में है? আপনারা যে এই যে নির্বাচনটা ফেস করতে চলেছেন, সেই নির্বাচনের বুথের কর্মীরা জানা উচিত, জয়হিন্দ বাহিনীর জানা বলা উচিত যে कैसे হিন্দু ক্ষেত্রে में है, যেখানে 82% হিন্দু, সেই দেশে কি করে হিন্দু ক্ষেত্রে में है। আর হিন্দু কোনোদিনও এই বিজেপি মুসলমানকে সার্বিকভাবে শেষ করবে না, তার কারণ যতক্ষণ মুসলমান আছে ততক্ষণ হিন্দু মুসলমানের লড়াইটা আছে। সব মুসলমান যদি পাকিস্তানে চলে যায় তাহলে হিন্দু ক্ষেত্রে में है, এই কথাটা বলে বিজেপি রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করতে পারবে না। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, প্রথমেই বলেছি। আমি আমার বক্তব্যে একটা কথা বলি, এই যে নির্বাচন কমিশন আপনারা এসআইআর এর কথা বলছেন, সাংবাদিক বন্ধুদের কলম কোথায় হারিয়ে গেল আমি জানতে চাই। আজকে পিপলস রিপ্রেজেন্টেশন এক জনপ্রতিনিধি আইনে শিক্ষক সেই ভালো যে ক্লাসের ফার্স্ট বয় এবং লাস্ট বয় দুজনের কাছেই তার বার্তাটা পৌঁছে দিতে পারেন। আমি শিক্ষক না, কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলি, পিপলস রিপ্রেজেন্টেটিভ এক জনপ্রতিনিধি আইনে 13B ধারায় বলা রয়েছে যে ইআরও, ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগ করতে হবে। আর 13C ধারায় বলা রয়েছে ইআরওর আন্ডারে এইআরও কাজ করবে। তাহলে এই যে মাইক্রো অবজারভার নিয়োগ করে ইআরও এবং এইআরওর যে অধিকার, সাংবিধানিক অধিকার, আইনি অধিকারে যে হস্তক্ষেপ করেছে তার নাম নির্বাচন কমিশন। আর আইটিআই যখন করা হয়েছে, নির্বাচন কমিশন বলেছে আমরা তো এসআইআর এর কথা বলিনি, কেন্দ্রীয় সরকার বলেছে। আর শেষে বলে যায়, ইংরেজিতে বলে যায়, there are still dark and deep, there are promises to keep, miles to go before we sleep, miles to go before we sleep, miles to go before we sleep। শেষে বলে যায় এই লড়াই চেতাল লড়াই, এই লড়াই বাঙালির লড়াই, এই লড়াই বাংলার লড়াই, এই লড়াই বঙ্কিমচন্দ্রকে মোদির মুখে বঙ্কিমদা বলে অপমানের হাত থেকে বাংলাকে রক্ষা করার লড়াই। জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। Yeah.
কার্তিক ব্যানার্জি স্বাগতম